দেশে এবং দেশের বাইরে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠানটি দেখেন দর্শক আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আলোচনা অনুষ্ঠান সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে অনুষ্ঠানে আমরা সমসাময়িক বিষয় নিয়ে কথা বলে থাকি। বিশেষ করে এই সময়কার আলোচনার মধ্যে পৌরসভা নির্বাচনে একটি বড় বিষয়, বেগম খালেদা জিয়ার মুক্তিযুদ্ধ নিয়ে মন্তব্য একটি বিষয়, সব নিয়ে কথা বললাম। আমার সঙ্গে দুজন অতিথি আছেন আমার পাশেই, রাশেক রহমান, তিনি সহসভাপতি বাংলাদেশ আওয়ামী লীগের, আছেন মোহাম্মদ, তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সহকারী প্রেস সচিব। আপনাদের দুজনকেই স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। প্রথমে একটু মোহাম্মদ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। পৌরসভা নির্বাচনের প্রস্তুতি কেমন আপনাদের, কিভাবে চলছে? কারণ প্রস্তুতি তো আছে, নির্বাচনে যখন আমার দল গিয়েছে, বিএনপি যখন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে, নির্বাচনের প্রস্তুতি তো আছে, দলীয় প্রস্তুতি আছে এবং প্রার্থীদের প্রস্তুতি আছে। আবার কোথাও কোথাও দরকার একাধিক প্রার্থীও আছে দলের, সেখানে একটু সমস্যাও আছে, সেগুলো অনেক জায়গায় সংকট নিরসন হয় নাই। তারপরেও নির্বাচনের প্রস্তুতি যথেষ্ট ভালো এবং জনগণের প্রতি তথা পৌর এলাকাগুলির ভোটারদের প্রতি বিএনপির আস্থা পরিপূর্ণ আছে, 100% আস্থা আছে যে তারা বিএনপি প্রার্থীদের পক্ষে রায় দিবে, বিশেষ করে ধানের শীষের পক্ষে রায় দিবে। যদি নির্বাচন সুষ্ঠু হয়, যদি ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে তাদের নিজের ইচ্ছা মতো ব্যালট পেপারে ভোটের সিলটা লাগাতে পারে, তাহলে একটা ব্যালট বিপ্লব হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে আমাদের নির্বাচন কমিশনের যে ভূমিকাটা এখন পালন করছে, সেটা সুষ্ঠু নির্বাচনের পক্ষে সহায়ক বলে মনে হচ্ছে না আমার কাছে। কেন? কারণ ইতিমধ্যে সারা বাংলাদেশে, আপনি জানেন, আপনার প্রতিনিধি যশা সাংবাদিক, আপনি সব খবর রাখেন, সারা বাংলাদেশে যে নির্বাচন হচ্ছে যে পৌরসভাগুলিতে, সেখানে সরকার দলীয় প্রার্থী এবং তাদের যে কর্মী ক্যাডাররা বিএনপি প্রার্থী এবং অন্যান্য প্রার্থীদের উপর যে আক্রমণগুলি করছে, প্রতিনিয়ত সংবাদপত্রে খবর আসছে। তো সেক্ষেত্রে নির্বাচন কমিশন কোনো অ্যাকশনে যেতে পারছে না। 1, 2 নম্বর, আচরণ বিধি যেভাবে লঙ্ঘিত হচ্ছে, সেই আচরণ বিধি লঙ্ঘনের বিরুদ্ধে নির্বাচন কমিশন কোনো কঠোর পদক্ষেপ নিয়েছে এ পর্যন্ত পাওয়া যায়নি, নিতে পারবেও না। কারণ সরকারের পক্ষ থেকে, সরকারের রুল যখন বলে যে এই নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, এক্সরে করে দেখতে হবে যে মেরুদণ্ড আছে কিনা, এবং আজকে সরকারের পক্ষের লোক না, সরকারের লোকে আমি বলবো, কারণ প্রধানমন্ত্রীর বিশেষ দূত কিন্তু সরকারের একেবারে পার্ট, সেই হোসেন মোহাম্মদ এরশাদের আজকে একটা বুধবারের পত্রিকায় দেখলাম, উনি বলেছেন যে সকাল 9টার মধ্যে ভোট শেষ হয়ে যাবে। তো সরকারের একজন পার্টনার যদি বলে যে সকাল 9টার মধ্যে ভোট শেষ হয়ে যাবে, তাহলে তো বোঝাই যায় ভোটের অবস্থাটা কি হবে। সেক্ষেত্রে আমরা শঙ্কিত, দেশবাসী শঙ্কিত, ভোটাররা শঙ্কিত যে তারা ভোট দিতে পারবে কি পারবে না। তো এটা এই জন্যই বিএনপির পক্ষ থেকে সেনাবাহিনী মোতায়েনের দাবি বারবার করা হচ্ছে, কিন্তু নির্বাচন কমিশন সেখানে গা করছে না। নির্বাচন কমিশন দেখাচ্ছে তারা খুব শক্তিশালী, কিন্তু কিরকম শক্তিশালী সেটা কিন্তু এই কয়েকদিন আমরা দেখেছি। তো এই প্রসঙ্গে আমি একটা ঘটনার কথা বলতে চাই 1 মিনিটের মধ্যে। আমার 2টো ফুফাতো ভাই আছে, ওরা আবার পরস্পর খালাতো ভাই। একজন নাম হাফিজ, একজন নাম মফিজ। হাফিজের ডাক নাম হাইউল আর মফিজের ডাক নাম স্বপন। তো ওরা স্কুলে যখন করে তখন ব্যায়াম করতো, তো ব্যায়াম শেষে হাফিজ আবার করতে গিয়ে বালিশে মাথা দিয়ে তার উপর দিকে দিয়ে রাখতো। তখন একদিন হাফিজের মা, আমার ওই ফুপু, বলছে স্বপনকে, এই স্বপন তুইও তো ব্যায়াম করস, কিন্তু হাফিজরা কি ব্যায়াম করে? খালাম্মা, এই ব্যায়াম করলে স্মরণ শক্তি বাড়ে, ও হাফিজ স্মরণ শক্তি বাড়ায়। তখন ওই আমার ফুপু বলতেছে, ও এর লেগে তো আমার পান তো বিলা যায়, স্মরণ শক্তি বাড়ায়। তো নির্বাচন কমিশন এত শক্তিশালী হয়েছে যে আচরণ বিধি যারা লঙ্ঘন করছে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়ার ক্ষমতা তার নাই, সে সরকারের কাছে সাহায্য চেয়েছে। সুতরাং যে নির্বাচন কমিশন সরকারের কাছে পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের কাছে সহযোগিতা চায়, সাহায্য চায়, লিখিনের মতো হাত বাড়ায়, সেই নির্বাচন কমিশনের কাছ থেকে তো সুষ্ঠু নির্বাচন আমরা আশা করতে পারি না, পারবে না তারা। অতীত প্রমাণ হয়েছে, আবার এবারও প্রমাণ করবে। রাশেক রহমান, কোনোভাবে উনি আশা করছেন না যে নির্বাচন কমিশনের পক্ষে সম্ভব একটি সুষ্ঠু নির্বাচন করা? মহিউদ্দিন মোহন ভাই একই সাথে সাংবাদিক, রাজনৈতিক নেতা, বেগম খালেদা জিয়া খুব ঘনিষ্ঠ, কিন্তু ওনার বক্তব্যের সাথে আমি দ্বিমত পোষণ করি, কারণ তিনি এখনো অতীতে রয়ে গেছেন। 2015 সালে হাফিজ এবং মফিজ ফুফাতো ভাই হবে এবং আপনি তার খালাতো ভাই হবেন, এই ঘটনাটা খুব বিরল। এখন এই ধরনের সম্পর্ক খুঁজে পাওয়া যায় না। তাই অতীতে নিমজ্জিত উদাহরণগুলো ব্যবহার না করে এমনকি বর্তমানে আসা দরকার। জাতীয়তাবাদী দল এবং জামাতে ইসলামী উভয়ই বাংলাদেশের মানুষের উপর সন্ত্রাস নির্ভর রাজনীতি চাপিয়ে দিয়ে যেভাবে প্রত্যাখ্যাত হয়েছে, তাতে করে তারা এখন আর কোনো কিছু ইতিবাচক দৃষ্টি দেখতে পারে না। সবকিছুর ভিতরে একটা ছেদ, দোষ, ত্রুটি,
নেতিবাচক কিছু খুঁজে বের করার চেষ্টা করে। প্রথমে আই মাস্ট সে যে হুসেইন মোহাম্মদ এরশাদ সাহেব সরকারের লোক নন, তবে সরকার থেকে সম্মানিত করেছেন, এটা বুঝতে পারার বিষয় আছে। এটা আমি বলছি জনগণের জন্য। হুসেইন মোহাম্মদ এরশাদ আমাদের বিরোধী দলীয় একজন নেতা, তার স্ত্রী রওশন এরশাদ সাবেক ফার্স্ট লেডি, তিনি বিরোধী দলীয় নেতা হয়েছেন যেহেতু তিনি 9 বছর রাষ্ট্রপতি ছিলেন এবং যেহেতু একটি জোটগত ভাবেও একসময় আমাদের একটা সম্পর্ক ছিল, তাই তাকে সম্মান দেওয়ার জন্য বিশেষ দূত হিসেবে একটা র্যাঙ্ক, একটা স্ট্যাটাস দেওয়া হয়েছে। কিন্তু এরশাদ সাহেবের প্রতিটা বক্তব্যই বোঝা যায় যে তিনি খুব নিষ্ঠার সাথে বিরোধী দলের কাজটা করছেন, সুতরাং তাকে সরকারি দলের লোক বলে এটাকে বিভ্রান্তি ছড়ানোটা ঠিক হবে না। আর মহিউদ্দিন মোহন ভাই পৌর নির্বাচনের কয়টি নির্বাচনী এলাকায় গেছেন আমি জানি না, তবে আমার বিশ্বাস দূর থেকে রিমোট কন্ট্রোলে তো আসলে পৌর নির্বাচন কেমন হচ্ছে এটা বলা যায় না। আমি বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী হিসেবে প্রতিদিন, ইনফ্যাক্ট প্রচারণা শেষ হওয়ার আগ দিন পর্যন্ত বিভিন্ন পৌর এলাকায় যাচ্ছি, আমাদের অনেক কর্মীরা যাচ্ছেন, এবং নিজের চোখে যা দেখছি তাতে করে আমি দেখছি যে উৎসাহ উদ্দীপনা শুধু নৌকার শিবিরে নয়, ধানের শীষের শিবিরও প্রচুর পরিমাণ। এখন যেসব গোলযোগ আমরা দেখছি সেখানে 2-3 ধরনের ব্যাপার ঘটে যাচ্ছে, এটা আমাদেরকে আমলে নিতে হবে। একটা হচ্ছে জাতীয়তাবাদী দলের নিজস্ব যারা বিদ্রোহী প্রার্থী তারাও কিন্তু গোলযোগ সৃষ্টি করছে। এখন সেটা যে জাতীয়তাবাদী দল আওয়ামী লীগের বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেন, আমার কিছু বলার নেই। আবার বাংলাদেশ আওয়ামী লীগেরও কিছু বিদ্রোহী প্রার্থী আছে, এবং বাংলাদেশের স্থানীয় সরকার নির্বাচনে আপনি জানেন ঐতিহাসিকভাবে এটা সত্য যে গোলযোগের মাত্রা অপেক্ষাকৃত অন্যান্য নির্বাচন থেকে একটু হলেও বেশি থাকে। তবে সেই গোলযোগ এমন কোন পর্যায়ে পৌঁছে যায়নি যেখানে আমরা মনে করব যে আপনার প্রশ্ন উত্তর যাচ্ছে যে পৌর নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং ভালো হবে না। আর আমি জানি কিছুক্ষণ পরে উনি কিছু উদাহরণ দিবেন বড় বড় কিছু নেতার কথা। তাদের বিরুদ্ধে যেই সমস্যা দেখা দিয়েছে সেটা হচ্ছে যে একটা জনপদকে যদি আপনি 90 দিন 100 দিন ধরে আগুন দিয়ে পোড়ান, আগুন সন্ত্রাসের শিকার করেন, পেট্রোল বোমা দিয়ে আপনি হয়রানি করেন, নিরপরাধ মানুষকে মেরে ফেলেন, এবং এমন উদাহরণ আছে যে এমন সব পৌর এলাকা আছে যেসব জায়গায় বিদ্যুতের সাবস্টেশন আগুন দিয়ে পুড়িয়ে 3 থেকে 4 মাস ওই এলাকার সমস্ত উপজেলার মানুষকে অন্ধকারে রাখা হয়েছিল। সেই এলাকায় ওই জাতীয়তাবাদী দল বা জামাত ইসলামীর কোন নেতা যদি বসেন বা নামেন তাহলে সে অবশ্যই জনরোষের শিকার হবে। সুতরাং এইসব ঘটনা কেন হচ্ছে সেটাকে সঠিকভাবে বিশ্লেষণ করাটা খুব প্রয়োজন। তবে আমি ওনার সাথে এক জায়গায় একমত, নির্বাচন সম্পর্কিত যেই সংঘাত সংঘর্ষ হবে সেটা অবশ্যই নির্বাচন কমিশনকে মিটিগেট করতে হবে, সংশোধন করতে হবে, মানুষকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস রাখি যে এই নির্বাচন কমিশন সেটা করবেন এবং বিভিন্ন জায়গায় ব্যবস্থা নিচ্ছেন। এবং আজকেও কিন্তু প্রধান নির্বাচন কমিশন একটা বিবৃতি দিয়ে পরিষ্কার বলেছেন যে আমি এখন আর শোকজে যাব না, অর্থাৎ আইনগত ব্যবস্থা নেওয়ার আগে শোকজ দিতে তারপরে গিয়ে আইনগত ব্যবস্থা, এখন আমি ডিরেক্ট অ্যাকশনে চলে যাবেন। সুতরাং আমি তার কথায় বিশ্বাস রাখি, আস্থা রাখি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আগামীকাল থেকে উনি অ্যাকশন দেখা শুরু করবেন, এবং এর আগেও যথেষ্ট অ্যাকশন হয়েছে। কিন্তু আমরা যদি মায়োপিক দৃষ্টিকোণ থেকে দেখি, মায়োপিক একটা দৃষ্টি নিয়ে দেখি, তার অনেক অ্যাকশন আমাদের চোখে পড়ে না, বা চোখে পড়লেও সেটা নিয়ে আমরা কথা বলতে চাই না আমাদের নিজের সুবিধার জন্য। আর সবচেয়ে বড় কথা কি, যে নির্বাচন কমিশনের পক্ষে তো কথা বলা আমার কথা নয়। আমি একটা জিনিস বুঝি যে বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিটি পৌরসভায় বেছে বেছে সবচেয়ে বেস্ট যে ক্যান্ডিডেট তাকে মনোনয়ন দিয়েছেন, এবং আওয়ামী লীগ সম্পূর্ণ নিবেদিতভাবে নিষ্ঠার সাথে এই নির্বাচনী বৈতরণী পার করার জন্য চেষ্টা চালাচ্ছেন। একই সাথে জাতীয়তাবাদী দল করছে ঠিক, কিন্তু নিষ্ঠার ব্যাপারে আমার সন্দেহ আছে। কারণ জাতীয়তাবাদী দল ছলে বলে কৌশলে 40 জন জামাত ইসলামীর গ্রেপ্তারি পরোয়ানা বিরাজমান এমন ধরনের মানুষদেরকে মনোনয়ন দিয়েছেন। ওনারা জানেন যে লোকগুলো নির্বাচন করতে পারবে না গ্রেপ্তারি পরোয়ানা। জাতীয়তাবাদী দল জেনে শুনে 2 ডজনেরও বেশি লোককে, যারা ঋণ খেলাফি, বিল খেলাফি, কর খেলাফি, এই ধরনের লোককে মনোনয়ন দিয়েছেন জেনে শুনে যে তারা নির্বাচন করতে পারবেন না। অর্থাৎ তারা 2 কুলি রাখতে চান। নির্বাচন করে যদি ভালো ফলাফল হয়, মানুষকে বলতে পারবেন যে দেখেন ধানের শীষকে মানুষ আলিঙ্গন করেছে, আওয়ামী লীগকে নৌকাকে প্রত্যাখ্যান করেছে। আর যদি ফলাফল ভালো না হয় তখন তারা বলবে এই দেখুন এই যে মোটপাট 62 জন বা 70 জন নির্বাচন করতে পারে নাই, এটা সরকারের অত্যাচারের কারণে করতে পারে। নাটক সাজিয়ে রেখেছে, যে নাটক তারা আগেও করেছে, আগে থেকে সাজিয়ে রেখেছে। ধন্যবাদ। রাশেক সাহেব খুব চমৎকার করে কথা বলেন, তো আমি আবার অত চমৎকার করে কথা বলতে পারি না। আপনি বর্তমানে কথা বলেছেন, আমি অতীতের কথা বলেছি, বর্তমানে দেখেন। তো
তো এখানে একটা ছোট গল্প আছে। এক ছেলেকে জিজ্ঞেস করেছে, কিরে তোর বাবার শরীরের অবস্থা কিরকম? ও বলে যে আগে চাইতে ভালো। কিরকম ভালো? আগে তো বাথরুমে গিয়ে সারতো, এখন বিছানায় সারে। তো অতীতে নির্বাচন কমিশন যে অথর্বতার পরিচয় দিয়েছে, এবার তো একেবারে বলা যায় এটা কোনো কাজেরই না, এটা কোনো কাজ, এটা কোনো কাজ না, কোনো পূজা লাগবে না, এই ফুল কোনো পূজা লাগবে না। তো এই নির্বাচন কমিশন সম্পর্কে কোনো মন্তব্য আর করতে চাই না। 2 নম্বর হলো উনি বলছেন যে আমি কোনো নির্বাচনী এলাকায় আমি গিয়েছি কিনা, আমি যাবো কোথায়? আমার মুন্সিগঞ্জ পৌরসভায় আমার প্রার্থী ATN ইয়াদত মানু এবং সিটিং মেয়র, সে বিপুল ভোটে নির্বাচিত হয়েছে গত ইলেকশনে। সে ইলেকশনে নামতেই পারছে না। আমাদের সাবেক উপমন্ত্রী এবং জেলা বিএনপি সভাপতি আব্দুল হাই সাহেবকে হেস্তনেস্তা করা হয়েছে, লাঞ্ছিত করা হয়েছে, সে ভোট চাইতে গেছে কর্মীদেরকে নিয়ে। সেই জন্য এখন মুন্সিগঞ্জে কেউ নির্বাচনের প্রচারণা চালাতে পারছে না। ঠিক এরকম দৃশ্য প্রত্যেকটা 234টি পৌরসভায় একই দৃশ্য। আওয়ামী লীগের যত কর্মী ক্যাডার আছে, আমি খারাপ ভাষা বলতে চাই না, সে কর্মীরা আল্লাহর রহমতে একেবারে বিএনপিকে তালাবদ্ধ করে রাখার অবস্থা। আপনার গত কয়েকদিনের সংবাদপত্র দেখেন, আজকে আছে যুগান্তরের লিড নিউজ হলো বাড়ছে নির্বাচনী সংঘাত। সেখানে ইসি নির্বিকার বলা হয়েছে, প্রশাসন নির্বিকার, তারপরে এ পর্যন্ত নিহত 1, আহত শতাধিক। একটা সুষ্ঠু নির্বাচন যদি হয়, সেই সুষ্ঠু নির্বাচনের পরিবেশ এরকম থাকবে। দ্বিতীয়ত তো উনি যে আরেকটা কথা বলেছেন যে হোসেন মোহাম্মদ এরশাদ সরকারের পার্ট নন। সরকারের পার্ট যদি না হয়, হোসেন মোহাম্মদ এরশাদের দলের কয়েকজন মন্ত্রী আছে এই সরকারে, তাহলে সরকারের পার্টনার, অবশ্যই পার্টনার। আপনি কিভাবে অস্বীকার করবেন? এবং হোসেন মোহাম্মদ এরশাদ প্রধানমন্ত্রী বিশেষ দূত, কিন্তু মন্ত্রী পদমর্যাদায়, নিশ্চয়ই মন্ত্রী ভাতা টাতা নেন এই সরকারের কাছ থেকে। ইজ পার্টনার অফ দিস গভর্নমেন্ট। এই সরকারের সে পার্টনার অস্বীকার করবেন কিভাবে? সরকারের একজন পার্টনার যখন বলে সকাল 9টার মধ্যে ভোট শেষ হয়ে যাবে, তখন দেশবাসী কি আশা করতে পারে? সুতরাং এই যে নির্বাচনটা হচ্ছে, এই নির্বাচনটা একটা ভালো নির্বাচন হতে পারতো, এটা উদাহরণ হতে পারতো। আওয়ামী লীগের একটা সুযোগ ছিল, আওয়ামী লীগের একটা সুযোগ ছিল যে তারা তাদের, আপনারা কি এখন থেকে কনফার্ম যে নির্বাচনটা সুষ্ঠু হচ্ছে না? সুষ্ঠু হবে না, আমি কনফার্ম। এবং সবচেয়ে বড় কথা, আমি একটা উদাহরণ যে আসলে হয়েছে কি যে আপনার চুকা বড়ই গেছে তো মিষ্টি বড়ই আশা করা যায় না। চুকা বড়ই গেছে যেমন মিষ্টি বড়ই আশা করা যায় না, ঠিক তেমনি আওয়ামী লীগের কাছ থেকে, আওয়ামী লীগের সরকারের আমলে কোনো সুষ্ঠু নির্বাচন, কোন সুস্থ বুদ্ধি সম্পর্ক মানুষ আশা করতে পারে না। চুকা বড়ই গাছ না, আমি চুকা বড়ই গাছ বা মফিজ হাফিজ এবং বাথরুম বিছানা এই লেভেলের আলাপ করে অভ্যস্ত, আমি যেতে চাই না। আমি শুধু ধন্যবাদ আপনাকে, আমি বিনোদিত। হ্যাঁ, কিছু বিনোদন থাকা দরকার। আপনার জন্য আলাদা পানের সাথে বাহারি জনতার মতো মহিউদ্দিন নন্দীকে আমাকে ভালো লাগে, আমার জন্য একটা আলাদা শো অর্গানাইজ করা যেতে পারে, রাজনৈতিক হাস্যরস, বিভিন্ন প্রকারের হাস্যরস। কিন্তু আমি আসল জায়গায় যাই। দেখেন, বিরোধী দলের নেত্রী যিনি বেগম খালেদা জিয়া যখন বিরোধী নেত্রী ছিলেন, আমার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন জাতীয় সংসদে বিরোধী নেত্রী ছিলেন, তারা কিন্তু মন্ত্রী পদমর্যাদা পেতেন, সরকারি ভাতা পেতেন, বাট দ্যাট ডাজ নট মেক দেম পার্ট অফ দ্য গভর্নমেন্ট। আমার কথা বলার আসলে কথা বলি না, আমি তো বলি না, কথা বলতে ধরিয়ে দিন, অনেক সময় পাবেন, আরো অনেক সুযোগ হবে। অর্থাৎ আপনি পার্ট অফ দ্য পার্লামেন্টারি সিস্টেম, আপনি সংসদীয় ব্যবস্থার অংশ বটে, তবে নির্বাহী ক্ষমতার অধিকারী যে সরকার, দ্যাট ইজ ক্যাবিনেট, সেটার অংশ আপনি নন। আমার মনে হয় এটা বুঝতে পারা আপনারও তো একজন অভিজ্ঞ রাজনীতিবিদের জন্য খুব প্রয়োজন। এই হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের কোনো ধরনের কোনো নির্বাহী ক্ষমতা নাই, তাকে একটি পদমর্যাদা দেওয়া হয়েছে, বিশেষ দূত। এবং তার, আপনারা সবাই জানেন যে মিডল ইস্টের সাথে তার ভালো সম্পর্ক, দেশের বৃহত্তর স্বার্থে কোনো ব্যক্তি তার সাথে আন্তর্জাতিক কোনো জায়গায় ভালো সম্পর্ক থাকে, সেটার জন্য দেশের কাজে লাগাতে চাই, তিনি হোক বিরোধী দল, তাকে আমরা সম্মানিত করতে পারি। আমি শুধু বলতে চাই কি, আপনার কথা আপনি নিজে স্বীকার করেছেন যে আপনি আর যাই হোক আপনার নিজস্ব যে পৌর নির্বাচনী এলাকা, সেখানে এখনো পা দেন নাই। আপনি অনেক উপলক্ষ, অনেক কারণ বলতে পারেন। এটাই আমার কথা, যে বিএনপির রাজনীতির আজকে সমস্যা হয়ে গেছে কি, এই রাজনীতি শীতল নিয়ন্ত্রিত ঘরের থেকে হয়, এই রাজনীতি আর রাজপথে যায় না। হ্যাঁ, আপনার নেতা কর্মীকে যদি হয়রানি করে থাকে, কেউ ভয় দেখিয়ে থাকে, আপনি তো একজন বিএনপি প্রতিষ্ঠান নেতা হিসেবে উচিত ছিল নিজে গিয়ে ওখানে দাঁড়ানো। তাতে করে যেটা হয়তো, আপনি যদি লাঞ্ছিত হতেন বা আক্রান্ত হতেন, অ্যাটলিস্ট বাংলাদেশের প্রতিটা গণমাধ্যমে আসতো যে সমাদৃত টকশো ব্যক্তিত্ব মুহিউদ্দিন মঈন সাহেব, যিনি বিএনপিও করেন, তিনি লাঞ্ছিত হইয়াছেন। আপনি তো ওই সুযোগ বা ওই রক্ষা ব্যবস্থা তাদেরকে দিলেন না। আপনি ঘরের থেকে বসে ফোন করছেন, ভাই কি অবস্থা, বলে ভাই আমরা তারাও আছে, আর ওইটা শুনে আপনি এখানে আমাকে বাথরুম আর বিছানার যোগ বলতেছেন। বাট
পথে রাজপথে আপনার কোনো প্রেজেন্স নেই। আমি দুঃখিত। আমি এখানে একটা কথা বলতে চাই, জেমস বোভার্ড একটা কথা বলছে যে একটা ইলেকশন শুধুমাত্র দুইটা শিয়াল আর একটা ভেড়া কে কার রাতের আহারে রূপান্তরিত হবে এটা হতে পারে না। এই পৌর নির্বাচন বাংলাদেশের আজকের সময় এত গুরুত্বপূর্ণ, যেই হারে বাংলাদেশের প্রবৃদ্ধি ধারাবাহিকভাবে একটা জায়গায় আছে, পদ্মা সেতু হচ্ছে, বঙ্গবন্ধু স্যাটেলাইট বঙ্গবন্ধু উপগ্রহ আমরা লঞ্চ করতে যাচ্ছি, বাংলাদেশের আর্থসামাজিক পরিস্থিতি পরিবর্তিত এবং সামাজিক নিরাপত্তার বলয়ের যে লক্ষ্যমাত্রা তা অর্জন করার জন্য পৌরসভা বলুন, স্থানীয় সরকার বলুন, অতীব প্রয়োজনীয় অপরিহার্য একটা অঙ্গ। সেই জায়গায় আপনি গত 1 মাস ধরে এই পৌর নির্বাচনে একটি জায়গায়, আপনি তো একজন স্বনামধন্য সাংবাদিক, একটি জায়গায় আপনি দেখেছেন জাতীয়তাবাদী দলের কোনো প্রস্তাবনা, কোনো চিন্তা, কোনো পরিকল্পনা? ভোট পাইতে হলে তো স্বপ্ন দেখাইতে হয় মানুষকে। মানে এইটাই যে বলতে, আমি গতকাল একটা টক শোতে বলছিলাম, আমি সাধারণত কথা রিপিট করি না, বলি মার্টিন ওয়েলব্রস নামে একজন কথা বলছিল, উল্টো একটি বিতর্ক নিয়ে এসছে, সেটি হচ্ছে মুক্তিযোদ্ধা সংখ্যা আসলে বেগম খালেদা জিয়া বললেন। তো আমি ওই একটা লাইন বলিনি, তখন উনি বলে আসুন মুক্তিযোদ্ধা আগে বলবো। তো মার্টিন ওয়েলব্রস বলছিলেন কি, যে টুডে উই লিভ ইন এ ওয়ার্ল্ড আনফরচুনেটলি যেখানে ফিলোসফির জায়গায় পলিটিক্স হয়ে গেছে মেইন। তার মানে আমার রাজনীতির কোনো দর্শন নাই, আমার কোনো আদর্শ নেই, কোনো স্বপ্ন নেই, এই হলো অবস্থা। আপনাদের কোনো নির্বাচনী অঙ্গীকার নেই, কি করবেন, দেশকে কোথায় নিয়ে যাবেন সেটা নেই, বরং আননেসেসারি কিছু বিতর্ক জন্ম দিচ্ছেন মুক্তিযোদ্ধার সংখ্যা নিয়ে এবং শহীদদের সংখ্যা নিয়ে একটা বিতর্ক। স্থানীয় সরকার নির্বাচনে জাতীয় কোনো কর্মসূচির কথা কি বলা যায় না সঙ্গত? লোকাল অবশ্যই যায়। লোকাল যারা নির্বাচনে দাঁড়িয়েছে তারা বলবে যে তারা ওই এলাকার জন্য কি করবে। এবার জাতীয় পর্যায় থেকে কি বলা হবে যে আমরা এই করবো সেই করবো, হ্যান করি না ত্যান করি না। উনি অনেকে স্যাটেলাইট বলে বলেছেন, স্যাটেলাইট করা মুন্সিগঞ্জ পৌরসভার যে মেয়র হবে তা করার কিছু নাই। ওখানে পদ্মা সেতুর ব্যাপারে মুন্সিগঞ্জ পৌরসভার মেয়রের কিছু করার নাই। সে হয়তো ওখানে যেমন মাননীয় প্রধানমন্ত্রী সভা করেছেন, সেখানে হয়তো আওয়ামী লীগ দলের প্রার্থী 1,000 লোক নিয়ে গেছেন, হয়তো বা কয়েকশো লোক নিয়ে গেছে, এটুকুই তার করার আছে, ওখানে তার কিছু করার নাই। সুতরাং এই লোকাল ইলেকশন গুলো হবে লোকাল ইস্যুর উপরে, ভোট পাবে জাতীয়। যদিও এখানে আপনারা জাতীয় মার্কা দিয়ে ইলেকশনটা করছেন, হ্যাঁ জাতীয় মার্কা দিয়ে ইলেকশন করছেন, কিন্তু এটা তো জাতীয় ইলেকশন নয়, সেখানে জাতীয় ইস্যু থাকতে পারে না, লোকাল ইস্যু কাজ করবে। আর সেগুলো কি আগে প্রশ্ন করেছিলেন, শহীদদের সংখ্যা নিয়ে আননেসেসারি কতগুলো বিতর্ক হচ্ছে, যে তো আপনি তো এটা বলেই ফেললেন যে আননেসেসারি, সুতরাং এটা সম্পর্কে আর কিছু বলার দরকার আছে? এটা কি মনে হয় অপ্রয়োজনীয় বিতর্ক? আমার মনে হয় কেন তিনি হঠাৎ করে বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী, তিনি কি শহীদদের সংখ্যা নিয়ে বিভ্রান্তিতে আছেন? এটা আমার দৃষ্টিকোণ থেকে এভাবে কথাটা বলা সঠিক হয়নি, আমি বলবো, পরিষ্কার বলবো। কারণ এটা এখন ইতিহাসে একটা স্থান করে নিয়েছে 30 লাখ শহীদ। তবে আমার মনে হয় এই বিতর্কটা এড়ানোর জন্য, যে আমাদের যে 30 লক্ষ মানুষ প্রাণ দিল 71 সালে পাক হানাদার বাহিনীর হাতে, পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে, তার দোসরদের হাতে প্রাণ দিল যে 30 লাখ লোক, তাদের কিন্তু কোনো নাম আমরা জানি না। এটা কালেক্ট করা কোনো ব্যাপারই না। আমি মনে করি এই সরকার যদি উদ্যোগ নেয়, এই সরকার কেন, সব সরকার উদ্যোগ নেওয়া উচিত ছিল আরো আগে, যে প্রতিটি গ্রামে এখনো যারা 60 ঊর্ধ্ব বয়স আমাদের মতো, মানে আমরা তো 3বার ক্ষমতা ছিলেন, আমি কিন্তু সব সরকারের কথা বলছি, সব সরকারের উদ্যোগ নেওয়া উচিত ছিল যে প্রতিটি গ্রামে এখনো মানুষ জীবিত, যাদের বয়স 60-65, যারা মুক্তিযুদ্ধ দেখেছেন, মুক্তিযুদ্ধ করেছেন, মুক্তিযুদ্ধ জীবিত, তাদের কাছ থেকে একটা তালিকা নেওয়া যায় যে তোমার গ্রামে কজন মারা গেছে। আমার গ্রামে 3 জন শহীদ হয়েছেন, আমি জানি, আমি তো, আমার বয়স তখন 13 বছর, আমি ক্লাস 7-এর ছাত্র। তো 3 জন শহীদ হয়েছেন আমারই আত্মীয়, 3 জন শহীদ হয়েছে। এভাবে সারা বাংলাদেশে কোথাও 30 জন, কোথাও 300 জন মারা গেছে, কোথাও 500 জন মারা গেছে। নিশ্চয়ই তাদের নাম ঠিকানা তাদের আত্মীয় স্বজনরা জানেন। এই তালিকাটা যদি কালেক্ট করা হয় তাহলে 30 লক্ষ লোকের তালিকা আমরা পেয়ে যাবো, তার বিতর্ক থাকবে না। আমরা 30 লক্ষ লোকের তালিকা করতে পারলে আর কোনো বিতর্ক থাকবে না। আচ্ছা, প্রথমে আমি মুক্তিযোদ্ধাটা দিয়ে শুরু করি। আমি এই নিয়ে এই টপিকের উপরে 4টি টক শো করলাম। আজকে আমি খুব আশ্চর্য হলাম যে জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা লগ্নে যে মুখবন্ধ পাঠ করার মধ্য দিয়ে জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠিত হয়েছিল, সেখানে পরিষ্কারভাবে 30 লক্ষ প্রাণের আত্মাহুতি এবং 2.5 লক্ষ মা বোনের সম্ভ্রম লুণ্ঠনের কথা পরিষ্কারভাবে উল্লেখ ছিল। এটা ইন্টারনেটে গিয়ে আপনি যদি মুখবন্ধ ডাউনলোড করেন আপনি পাবেন। তাহলে বেগম খালেদা জিয়া আজকে মেজর জেনারেল জিয়াউর রহমান, যেই দলের প্রতিষ্ঠাতা, উনি মরহুম হয়ে গেছেন, ওনার শিক্ষিকা হয়েছেন,
এবং যারা এত বছর ধরে জাতীয়তাবাদী দল করলেন, ওই মুখবন্ধ পাঠ করার মধ্যে এই দলের সদস্য হলেন, তাদেরও শিক্ষিকা হয়েছে। আমি খুব বেশি কথা বলে সময় নষ্ট করতে চাই না। BDnews24.com গত 21 তারিখে একটি প্রবন্ধ বেরিয়েছে, যার একটি অংশে উল্লেখ করা আছে লেফটেন্যান্ট কর্নেল হানিফ নামে পাকিস্তানের একজন সাবেক সেনা কর্মকর্তা, তিনিও একটা প্রবন্ধ লিখেছেন বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের উপরে, এবং উনি 30 লক্ষ শহীদ না, সংখ্যা কম, অনেক কম, 2.5 লক্ষ মা বোনের সম্ভ্রম যায়নি, এই কথা উল্লেখ করে প্রবন্ধটা লিখেছেন। আপনি আশ্চর্য হবেন এই প্রবন্ধ পড়লে বেগম খালেদা জিয়ার বক্তব্যের সাথে প্রতি অক্ষরে অক্ষরে মিল। BDnews24.com 21 ডিসেম্বর 2015 সালের যুদ্ধ অপরাধের বিচার প্রহসন বললেন সাবেক পাকিস্তানি কর্নেল, এবং এই প্রবন্ধটি পড়লে বুঝে যাবেন বেগম খালেদা জিয়া তার এই বক্তব্যের প্রেসক্রিপশন যে পাকিস্তান থেকে পাচ্ছেন। শুধু তাই না, এই প্রবন্ধের আবার প্রতিবাদ করে তাহেরা আব্দুল্লাহ নামে একজন সমাজ বিজ্ঞানী পাকিস্তানে, তিনি আবার প্রতিবাদ করেছেন। কিন্তু বেগম খালেদা জিয়ার জন্য ISI থেকে আসা প্রেসক্রিপশন হচ্ছে এটা। আমি আপনাকে রেফারেন্স হিসেবে দিতে চাই, আপনি অনুষ্ঠানের পরে একটা সময় পড়ে দেখতে পারেন। আই বিলিভ ইন ফ্যাক্টস এন্ড ফিগার্স। উনি ওইদিকে যেতে চান না, একটু অ্যাভয়েড করে গেলেন, নিজেও বলেছেন যে এটা সঠিক না, এবং আমি পিন পয়েন্ট করে দিলাম যে উনি এই বক্তব্য কথা পেয়েছেন। তারেক জিয়া এবং বেগম খালেদা জিয়া কোন অবস্থায় চান না বাংলাদেশে 1971 সালের স্বাধীনতার চেতনা প্রতিষ্ঠিত হোক। এবং আমি আরো জানান দিতে চাই যে মার্কিন যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ টিভি চ্যানেল ABC 1971 সালের এপ্রিল মাসে রিপোর্ট করে, তারা তো আমেরিকাতে শত্রু রাষ্ট্র ছিল, তারা রিপোর্ট করে যে 11 লক্ষ লোক এপ্রিল মাসের শেষ ভাগে তারা রিপোর্ট করে যে ইতিমধ্যে মৃত্যুবরণ করেছে। শুধু তাই না, BBC আপনার 1971 সালে মাঝামাঝি সময় রিপোর্ট করে, এগুলো সব ইউটিউবে পাওয়া যাবে, তারা বলেছে 20 লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে। শুধু তাই না, মেজর জেনারেল খালেদ মোশাররফ, যিনি মেজর খালেদ মোশাররফ হিসেবে কে ফোর্সের অধিনায়ক হিসেবে যুদ্ধ করছিলেন, তার যুদ্ধকে ডকুমেন্টারি হিসেবে বানানোর জন্য ফ্রান্স, ইংল্যান্ড এবং আরো কয়েকটি দেশে, ইউরোপিয়ান দেশের সাংবাদিকরা তারা এখানে এসে একটা ডকুমেন্টারি বানায়, এবং সেই প্রযোজনা কোম্পানির নাম ছিল ওয়ার্ল্ড ইন অ্যাকশন। সেই সাংবাদিকরা মেজর খালেদ মোশাররফের যে যুদ্ধ চলাকালীন অবস্থায় সমস্ত বাংলাদেশ কভার করছিল, এটা মেজর খালেদ মোশাররফ বলেন না, এই সাংবাদিকরা নিজেরা পরিসংখ্যান করে বলেছেন যে যদিও এটা মে মাসের প্রথম ভাগ, ইতিমধ্যে আমরা হিসাব করে বুঝতে পারছি যে 11 লক্ষেরও বেশি মানুষকে হত্যা করা হয়েছে। সুতরাং মে মাসের ভিতরে যদি 11 লক্ষ মানুষকে হত্যা করা হয়, তাহলে ডিসেম্বরের ভিতরে কত হতে পারে? এই সবকিছু চিন্তা করে আমার কাছে মনে হয় যে বেগম খালেদা জিয়া অবশ্যই কোনো হীন চিন্তা নিয়ে এই কাজটা করেছেন, এবং এটাও ঠিক ওনার ফ্যামিলিতে 3 জন মারা গেছে। আমি ওনার সশ্রদ্ধ অভিবাদন জানাই। বেগম খালেদা জিয়ার জন্য এই কথা বলা খুব সহজ, কারণ আমাদের যে ত্যাগ কষ্ট, সেই কষ্টের কোনোটাই তাকে 1971 সালে ভোগ করতে হয়নি। আমি শালীনতা নষ্ট করতে চাই না, এতেই অনেকে বুঝতে পারবেন যে আমি কি বলতে চাচ্ছি। এখানে উল্লেখ করা প্রয়োজন। আমি একটা গ্লোবাল একটা উদাহরণ দিতে চাই। দ্বিতীয় বিশ্বযুদ্ধে 6 কোটি বেশি মানুষ মৃত্যুবরণ করেছে। এটি নিয়ে কি রিসার্চ হয়েছে? এটি নিয়ে কয়জন বিতর্ক করে? শুধু তাই না, মার্কিন যুক্তরাষ্ট্র ভিয়েতনাম ওয়ার করেছিল, সেই ওয়ারে কতজন মিসিং ইন অ্যাকশন, নট কিল্ড, আর কতজন কিল্ড ইন অ্যাকশন, MIA KIA, সেটা নিয়ে কতজন গবেষণা করেছেন, কতজন বিতর্ক করেছেন। সবার জানা থাকা উচিত যে এখনো সঠিক সংখ্যাটি নিরূপণ করা যায়নি। তারপরেও রিপাবলিকান পার্টির কোন প্রতিনিধি, ডেমোক্রেট পার্টির কোন প্রতিনিধি, অথবা তাদের স্বতন্ত্র রাজনীতি করার অভিপ্রায় রাখে রস পেরো বা র্যালফ নেদারের মতো লোক আজ পর্যন্ত ভিয়েতনাম ওয়ারের শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক করার চেষ্টা করেন। খালেদা জিয়া বলেছেন যে বিতর্ক আছে বলেছেন, সংখ্যা নিয়ে যে বিতর্ক আছে, সংখ্যাটা তো বেশিও হতে পারে, সুতরাং বিতর্ক অবসানের জন্য আমার মনে হয় করা দরকার। আমাদের লজ্জাই পাওয়া উচিত আসলে। আমি আবার একটু বৃদ্ধি করার জন্য বিতর্ক এনেছেন। আচ্ছা, আমি একটু আবার নির্বাচনী জায়গায় আসতে চাই যে আমাদের সময় শেষের দিকে আপনার কি মনে হয় যে কি করলে নির্বাচনটা সুষ্ঠু এবং অবাধ হবে? এখানে সেনাবাহিনী মোতায়েন করতে হবে, একটাই কাজ। কিন্তু সেনাবাহিনী তো ইলেকশন কমিশনের অধীনেই থাকবে, তাই আবার ইলেকশন কমিশনের প্রতি তো আপনাদের আস্থা নেই। ইলেকশন কমিশন সেনাবাহিনী দিতে চাচ্ছে না কেন, সেটা আমার প্রশ্ন। আমরা গত সিটি কর্পোরেশন নির্বাচনে দেখেছিলাম, আমি আবার তার মধ্যে একটু পুনরাবৃত্তি করি, সেনাবাহিনী তখন বলেছে বিশ্রামে থাকবে, বলেছিল প্রথমে সেনাবাহিনী মোতায়েন করার কথা বললো এই নির্বাচন কমিশন ঢাকায়, আবার বললো যে বিশ্রামে থাকবে। তখন আমি একটা টক শোতে বলেছিলাম যে ওনারা বিশ্রামে থাকবে কি পোশাক পরে থাকবে না লুঙ্গি পরে ঘুমিয়ে থাকবে। তো এখন এবার এখানে নির্বাচন কমিশন সেনাবাহিনী দিতেই চাচ্ছে না। কেন দিতে চাবে না? সেনাবাহিনীর উদ্দেশ্য, নির্বাচন কমিশনের উদ্দেশ্যটা কি? সবাই চাচ্ছে যে সেনাবাহিনী থাকুক নির্বাচনী মাঠে, ভোট
সুষ্ঠুভাবে করার জন্য, তারা কেন দিতে চাবেন না? তাদের আপত্তিটা কোথায়, এটা তো আমরা বুঝতে পারছি না। আমি মহিউদ্দিন ভাই একটু ডিসঅ্যাপয়েন্টেড এই কারণে যে স্থানীয় সরকার নির্বাচনে জাতীয় পলিসি এই কারণে কাজে লাগে। আমি একটু ছোট উদাহরণ আপনাকে দিয়ে দিচ্ছি। ধরেন পদ্মা ব্রিজ হচ্ছে, এটা জাতীয় একটা ব্যাপার, কিন্তু পার্শ্ববর্তী এলাকায় যিনি পৌর মেয়র হবেন তিনি যদি বলেন যে এখান দিয়ে আরো লক্ষ লক্ষ ট্রাক বেশি চলবে, আমি আপনাদের কথায় দিচ্ছি যে আমি নতুন ট্রাক স্ট্যান্ড করব, বাস স্ট্যান্ড করব, তার মানে কি যে একটা কনসলিডেটেড একটা সমন্বিত পরিকল্পনা প্রস্তাবনা থাকতে হয়। আমার কথা স্থানীয় না ভাই, সারা দুনিয়ায় যান, একটা কেন্দ্রীয় সরকারের চেষ্টার প্রতিফলন, তার অভিপ্রায়, অভিলাষ, তার এফোর্টের যে প্রতিফলন তার স্থানীয় সরকারের মধ্যে দিয়ে হয়। এই ইনম্যাচুরিটি তো আসলে টকশো করে বোঝানো যাবে না যদি না আপনি আপনার হৃদয় উন্মোচিত না করেন। স্থানীয় সরকারের সাথে কেন্দ্র সরকারের কি সম্পর্ক, পলিসি কিভাবে আসে, এটা তো আমি আপনার ছোট ভাই হয়ে আপনার শিখাইতে পারি না। আমি বলছি নির্বাচন যতই ভালো হোক, আমি আজ বলে দিচ্ছি জাতীয়তাবাদী দল প্রত্যাখ্যানই করবে। অর্থাৎ তারা পুলিশকে বিতর্কিত করার যা করার করেছেন, বিজিবিকে যা করার করেছেন, আমরা আর যাই হোক পৌর নির্বাচনের জন্য সেনাবাহিনীকে বিতর্কিত দেখতে চাই না। এক, দুই নাম্বার, আমি দেখতে চাই না, এটা আমার ইচ্ছা, আমি তো জোর করছি না, এটা মানে একটা অভিলাষ, সেটা আমি একটা নাম হিসেবে বলতে পারি না। আমি আপনার মতামত দিচ্ছি, আমিও মতামত দিচ্ছি, কে শুনবে শুনবেন এটা তাদের ব্যাপার। এবং সবচেয়ে বড় কথা জানেন, প্রতি কথায় কথায় যে সেনাবাহিনীকে আনেন, 1975 সাল থেকে শুরু করেন কতগুলো সামরিক অভ্যুত্থান হয়েছে, কতগুলো কু হয়েছে। ভাই আমাদের কি একটু সভ্য হইতে হবে না? সারা জীবন কি আমরা শিয়াল হয়ে থাকবো? অসভ্য ছিল। সেনাবাহিনী দেশ রক্ষা করবে, সেনাবাহিনী একেবারে ক্রান্তি লগ্নে এসে আমাদের সহযোগিতা করবে, তারা আমাদের সবচেয়ে সম্মানের জায়গায় থাকবে। আপনি প্রতি কথায় কথায় আপনি চকলেট বোমার মতো বারবার সেনাবাহিনীকে ব্যবহার করতে বললেন লুঙ্গি পরা না পোশাক পরা, এই যে ভাষায় আপনি কথা বলছেন, সেনাবাহিনী কি আমরা ওই জায়গায় নিতে চাই? সেনাবাহিনী তো সম্মান, সেনাবাহিনী সম্মান নিয়ে আসে, বিশ্রামে থাকে, বিভাগে থাকে, ওটাও শেখাচ্ছেন আপনি রাশেক সাহেবকে একটা প্রশ্ন করেছেন যে সেনাবাহিনীর আপত্তিটা কোথায়? আপত্তিটা সেনাবাহিনী যদি থাকে ভোটাররা সাহস পাবে, তাহলে ওই সরকার দলীয় কর্মী ক্যাডাররা ভোট লুট করার সুযোগটা হয়তো পাবে না। লেখা দিলাম কম পাবে, সামরিক বাহিনী জয়ী হন তখন সামরিক বাহিনী তখন কম পাবি, যাই করেন না কম মানে সাহস পাবে। এই জন্যই তাদের সেনাবাহিনী দিতে আপত্তি। এবং আজকে রাশেক সাহেবের কথা স্পষ্ট হয়ে গেল, এই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের নয়, এটা আওয়ামী লীগের সিদ্ধান্ত এবং সরকারের সিদ্ধান্ত। আমি চাই না, এটা চাই না, এটা আমার ব্যক্তিগত মতামত। বিতর্কিত করার, এখানে সেনাবাহিনীকে বিতর্কিত করার কিছু নেই। সেনাবাহিনী অনেক নির্বাচনে সেনাবাহিনী দায়িত্ব পালন করেছে, কোথাও তো সেনাবাহিনীকে নিয়ে বিতর্ক হয়নি, কোথাও সেনাবাহিনীকে নিয়ে বিতর্ক হয়নি। তাহলে কেন হঠাৎ করে মনে হচ্ছে আপনাদের যে সেনাবাহিনীকে নামালে তাকে নিয়ে বিতর্ক হবে, তাকে বিতর্কিত করা হবে? শেষ লাইনে 2008 সালে আওয়ামী লীগ নির্বাচিত হয়েছিল, সেনাবাহিনী ছিল, সেই নির্বাচন কি ওনারা মেনে নিয়েছে? হ্যাঁ, মেনে নিয়েছে। সংসদে যতবারই সেনাবাহিনী ছিল এবং আওয়ামী লীগ জয়ী হয়েছেন, কোনবার কি তারা মেনে নিয়েছেন? আমার ব্যক্তিগত মতামত, আমার দিগদর্শন থাকতে পারে, সেটাকে আপনি আমার দলের বলে দিচ্ছেন, এটা ঠিক না। তারপর আমার একটা নিজস্ব জায়গা আছে এবং অফকোর্স আমার দলের লোকরাও মনে করে যে সেনাবাহিনী অতি সম্মানের, অতীব প্রয়োজনীয় জাতির ক্রান্তি লগ্নের জন্য। কথায় কথায় আপনার মনে ইচ্ছা হলো বলে আপনি সেনাবাহিনী না হবে, আমরা তারপরেও চাই যে নির্বাচনটি সুষ্ঠু হোক, সবাই যাতে ঠিক মতো ভোটটি দিতে পারে এবং জনগণের রায় যাতে প্রতিফলিত হয়, সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে। নির্বাচন কমিশন সেই দিকটি বিবেচনা করবে, সেই প্রত্যাশা আমরা করছি। রাশেক রহমান এবং মহিউদ্দিন মোহন দুজনকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই আলোচনায় অংশ নেওয়ার জন্য। দর্শক আপনাদেরকে ধন্যবাদ অনুষ্ঠানে দেখার জন্য। সবার জন্য শুভকামনা, ভালো থাকুন, সুস্থ থাকুন।